শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলা আয়োজিত শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গলে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা এবং প্যানেলিস্টদের সঙ্গে আরও একবার আমি আলাপ পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অজয় অধিকারী, অধ্যক্ষ, রানী ধর্ণাকুমারী কলেজ। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় মণ্ডল, প্রধান শিক্ষক, সিঙ্গার হাই স্কুল। এবং আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর পার্থ সরকার, রয়েছেন প্রিন্সিপাল জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী, প্রফেসর সৌমিত রয়, চেয়ারম্যান রাইস গ্রুপ, চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি। এবং আমার সঙ্গে রয়েছেন প্রফেসর সৌমেন ভৌমিক, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এর আগে দুটো প্যানেলে আমরা আলোচনা করলাম রাজ্যেই থাকুক রাজ্যের পড়ুয়া, এবং তারপরে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করলাম। পড়ুয়ারা যাতে রাজ্যে থাকে তার জন্য তো আমরা বিভিন্ন পরামর্শ পেলাম, মানসিক স্বাস্থ্যের দিকে কেন নজর রাখা উচিত। কিন্তু আবারও ওই একটা কথাতেই তো আমরা এসে দিনের শেষে বলি যে চাকরি পাবো তো, কারণ প্রত্যেকের এই একটাই চিন্তাভাবনা, একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আসা শিক্ষার্থী হোক বা শহরের, পড়াশোনা তো করলাম, ডিগ্রি তো আছে, চাকরি পাবো তো, কোথায় গেলে ভালো প্যাকেজ স্যালারি পাবো। এখন প্রশ্ন যে এই নিয়ে আমরা চিন্তাভাবনা করব নাকি স্রোতে গা ভাসিয়ে দেব। প্রথমেই যাব ডক্টর অজয় অধিকারী আপনার কাছে। অজয়বাবু, শিক্ষার পরিকাঠামো এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে? মানে আমরা তো আলোচনাই করছি যে বাংলায় পড়ে বাংলায় চাকরির ভবিষ্যৎ। আচ্ছা, সকলকে নমস্কার। আমি একটু শুরু করি অন্যভাবে। আমরা জানি যে গত 9ই আগস্ট এই লেখাপড়া করতে গিয়ে এবং রাষ্ট্রের সেবা করতে গিয়ে আমরা আমাদের একটি কন্যাকে হারিয়েছি। আমরা যেন এটা ভুলে না যাই। আমি ব্যক্তিগতভাবে সেই কন্যার জন্য, তার পরিবারের জন্য শোক জ্ঞাপন করছি এবং এই অন্যায়ের বিরুদ্ধে যাতে আমরা খাড়া হয়ে থাকতে পারি তার জন্য একটা প্রচেষ্টা নেওয়ার, উদ্যোগ নেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, তো বসে থাকতে থাকতে আমার একটা ইংরেজি গানের কথা মনে পড়লো। এটা 70s গান সম্ভবত। গানটির নাম হচ্ছে হোটেল ক্যালিফোর্নিয়া, দ্য ইগলসের গাওয়া। তার শেষ লাইনটা এরকম ছিল যে ইউ ক্যান চেক আউট অ্যাট এনি টাইম ইউ ওয়ান্ট, বাট ইউ ক্যান নেভার লিভ দ্য প্লেস। সো এই হোটেল থেকে চেক আউট করাটা যতটা সোজা, এই পৃথিবীর থেকে পালিয়ে যাওয়াটা খুব কঠিন। তা এই যে ইউ ক্যানট নেভার লিভ দ্য প্লেস, আমরা এই যে শিক্ষা নিয়ে আমরা এত আলোচনা করছি না, আসলে পুরো ঘটনাটার যদি খোল নলচেটা ভালো করে বুঝতে হয় তাহলে এতটুকু সময়ের মধ্যে এভাবে খুব একটা ভালো আলোচনা করা যায় না। কিন্তু সামনে বসে আছে এই খুব জলজলে কিছু অল্প বয়সের ছেলেমেয়েরা, তাদের সামনে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমাদের পরিকাঠামো এই মুহূর্তে সরকারি শিক্ষা ব্যবস্থায় তেমন কিছু নেই বলতে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। গত 2 থেকে 2.5 বছর ধরে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী উপাচার্য নেই। তাহলে স্থায়ী উপাচার্য না থাকলে স্থায়ীভাবে যে বিশ্ববিদ্যালয়ের যে লেখাপড়ার যে পরিকাঠামো সেটা কোথায় থাকে আপনি বুঝতে পারছেন। পরীক্ষা ব্যবস্থাগুলো ভীষণ অনিয়মিত হয়ে পড়েছে, পরীক্ষার ইভ্যালুয়েশন ভীষণ রকমভাবে করাপ্টেড হয়ে পড়েছে। খুব বাজে লাগলেও আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। তাহলে এই ফাঁক ফোকর দিয়ে, যেমন ধরুন শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটি ক্ষেত্রেই আমরা তো তৃতীয় বিশ্বের মানুষ। এখানে হার্ভার্ডের কথা এসছে, অক্সফোর্ডের কথা এসছে। আমরা ওই পশ্চিমী যে সভ্যতার যে শিক্ষার বিকাশ, ওই বিকাশের সঙ্গে তুলনা না করে নিজেদের কথা বলতে পারি যে আমরা এই তৃতীয় বিশ্বের মানুষ, আমরা আমাদের পরিকাঠামোকে তৈরি করে উঠতে পারিনি।
বেশ, সৌমেনবাবু, এই জায়গা থেকেই বলবো যে যেমন অজয়বাবু বলছেন সরকারি শিক্ষা বা ধরুন আমরা যেটাকে পুঁথিগত শিক্ষা বলে থাকি, এই পুঁথিগত শিক্ষা নাকি পেশাদারি শিক্ষা 2024 যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, আমরা গ্লোবালাইজেশন নিয়ে কথা বলছি, আমরা দাবি করছি যে মুঠি মে দুনিয়া, কোনটা বেশি প্রাসঙ্গিক? ধন্যবাদ। আমি সবার প্রথমেই চ্যানেল নিউজ 18 বাংলাকে এই ধরনের একটি প্রোগ্রাম করার জন্য আগে শুভেচ্ছা দিতে চাই, আর আমার ক্যামেলিয়া গ্রুপকে এখানে পাঠানোর জন্যে। আমি প্রথমেই যেটা বলবো সেটা সকলকেই হয়তো মেনে নিতে হবে, শিক্ষা কখনো সরকারি আর বেসরকারি বলে হয় না। শিক্ষা শিক্ষাই, একদম। সে আমি সরকারি জায়গা থেকে শিক্ষিত হই তার জন্য আমি বেশি ক্রেডিট পাবো, বা আমি প্রাইভেট জায়গা থেকে শিক্ষিত হয়েছি তার জন্য আমার আলাদা একটা কিছু হয়ে গেল, তা কিন্তু কখনোই নয়। তাহলে শিক্ষা যে ধরনেরই হোক, যেখান থেকেই হোক, শিক্ষা সবসময় মানুষ তৈরি করে। আর একজন মানুষ যদি সঠিকভাবে তৈরি হয় তাহলে সে রাজ্যে চাকরি করবে না রাজ্যের বাইরে চাকরি করবে, দেশে চাকরি করবে না দেশের বাইরে চাকরি করবে, চাকরি তার পিছনে আসবে, তাকে চাকরির পিছনে দৌড়াতে হবে না। আমার গ্রুপ বা আমার ক্যামেলিয়া গ্রুপ বা আমার বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি কিন্তু সবসময় মানুষ তৈরি করতেই চেয়েছে, এবং আমরা কখনো এটা পয়েন্ট করি না যে আমরা রাজ্যে তাদেরকে প্লেস করলাম না রাজ্যের বাইরে প্লেস করলাম। অলমোস্ট এভরি উইক our institute is always try to arrange one employment activity or যাকে আমরা বলি যে প্লেসমেন্ট অ্যাক্টিভিটি। তার মাধ্যমে কিন্তু ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায়, সেটা স্বল্প পরিসরেও হোক বা বড় চাকরি হোক, অনেক অনেক বেতনের হয়তো তারা চাকরি পায় না, কিন্তু তারা কিন্তু এই 4 বছর তাদের শিক্ষা সম্পূর্ণ করার পরে নিজেরা নিজেদের বাবা মাকে এবং নিজেদেরকে একটা সাপোর্ট তৈরি করতে পারে যে এরপরে তাদেরকে আর তাদের বাড়ির লায়াবিলিটি হতে হবে না, দে মে একদম। হেল্প দেয়ার ফ্যামিলি। একদম। পার্থবাবু, এই জায়গায় একবার জানবো যে রাজ্যে পড়া তারপর রাজ্যেই চাকরি করা, সুলভে এই সুযোগটা কতটা? এখন যে ধরনের শিক্ষা আমরা দেখতে পাই, মোটামুটি অনেকগুলো কোর্সের মধ্যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড জিনিসগুলো নেমেছে। প্রত্যেক মানুষ বা প্রত্যেক পরিবারে চিন্তা করতো যে ছেলে আমার বা মেয়ে আমার ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এখন দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন অনেক ধরনের কোর্স, যেগুলো লাইক আপনার বলুন জার্নালিজম বলুন, ট্যুরিজম বলুন, বায়োটেকনোলজি বলুন, ইনফরমেশন টেকনোলজি বলুন, যাবতীয় যে কোর্সেস আপনার অ্যাভেলেবল, যার দরুন ছেলেমেয়েরা কিন্তু এইসব কোর্সে নিজেদের ইনভলভ করে বা পড়াশোনা করে হাতে একটা চাকরি পাচ্ছে, ঠিকই কথা। কিন্তু এই যে প্রশ্ন যে রাজ্যের মধ্যে চাকরি বা রাজ্যের বাইরে চাকরি, এইটার মধ্যে একটা কিন্তু অসুবিধা থাকছে, যেটা হচ্ছে আমরা হয়তো এখন ওয়েস্টবেঙ্গলে দেখছি বিভিন্ন জায়গায় কিছু না কিছু গ্রোথ হচ্ছে, ফর হুইচ লোকাল এমপ্লয়মেন্ট কিছুটা হলে আসছে। আগে হয়তো সেটা হয়তো কমে গেছিল, কিন্তু সেটা এগেন এটা কিন্তু ডেভেলপ করছে। অনেক ছেলে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হয়েছে, যে ছেলেরা ট্যুরিজমে পাস করছে তারা কিন্তু তারা গাইড বা ট্যুরিজমের রিলেটেড সার্ভিস নিয়ে তারা থাকতে পারছে, কিন্তু সেইভাবে হয়তো চোখে দেখার মতো হয়তো আমরা এখনও পৌঁছতে পারিনি, বাট ইট ইজ প্রোগ্রেসিং, এটা এগোচ্ছে। আমরা নিশ্চয়ই আরও ওর জন্য করতে পারবো, অবশ্য সৃষ্টি করতে পারবো, আর ছেলেমেয়েরা কিন্তু ধীরে ধীরে এখানেও চাকরি পাবে, এটা নয় যে এখানে পাবে না। আর সফটওয়্যার ইন্ডাস্ট্রিও অনেকটাই বেঙ্গলের মধ্যে আরও ঢুকেছে, যার দরুন কিন্তু ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। সঞ্জয় বাবু, আপনার থেকে একবার জিজ্ঞাসা করবো যে আমাদের পড়ুয়ারা রাজ্যে থাকবে না রাজ্যের বাইরে যাবে, বা এখানে চাকরি করছে নাকি বাইরে যাচ্ছে সুযোগের জন্য, কোথাও না কোথাও শিক্ষামানের গুণের উপরও সেটা নির্ভর করে। এই যে আমি যে শিক্ষামান বলছি, রাজ্যের শিক্ষামান, সেটাও তো আবার আকস্মিক পরিবর্তন হবে না, সেটাকে তো ধাপে ধাপে পরিবর্তন করাটাই কি দরকার। আজকে এই রকম একটা অনুষ্ঠানে
18 বাংলার পক্ষ থেকে সুযোগ দেওয়ার জন্য আমি সিঙ্গার হাই স্কুলের পক্ষ থেকে সবকে অভিনন্দন জানাচ্ছি। জুলেখা খাতুন আজকে যেখানে পুরস্কৃত হলো আমার স্কুলের ছাত্রী। আমি প্রথমেই আরজি করের যে বোনটি নৃশংসভাবে প্রাণ দিয়েছেন আর কি, কিছু আততায়ীরা, তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তাদের শাস্তি কামনে দু একটা কথা বলছি। আসলে আমাদের পশ্চিমবাংলায় পড়ে যে পশ্চিমবাংলায় চাকরি পাবে না তা নয়, কিন্তু পরিস্থিতিটা এমন পরিবর্তন হয়ে যাচ্ছে যে চাকরির ক্ষেত্রটা কমে যাচ্ছে। আজকে আমরা অফিস থেকে, স্কুল থেকে, প্রাইমারি লেভেল থেকে, উচ্চ প্রাথমিক থেকে যে চাকরির ব্যবস্থাটা ছিল সেটা ধ্বংসের মুখে। আজকে প্রত্যেকটা স্কুলে 7টি 10টি করে পোস্ট ফাঁকা, আজকে প্রত্যেকটা অফিসে চেয়ারগুলো ফাঁকা। কলেজে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাগুলোর যে ছাত্ররা আশা নিয়ে যে পরীক্ষা দিয়ে একটা চাকরি পাবো সেই ভরসাটা কমে গেছে। এই রকম একটা অবস্থার ছাত্ররা কিন্তু হতাশায় ভুগছে। আমরা দেখছি একটা সামান্য চাকরির জন্যেই ছেলেরা ছোটাছুটি করছে। আজকে দেখুন চাকরির অবস্থা কি, আগে প্রাইমারিতে চাকরি কতদিন চাকরি নেই এবং টাকার খেলা চলছে। উচ্চ প্রাথমিকে একই অবস্থা, 15 লাখ 20 লাখ করে চাকরি বিক্রি হচ্ছে। গ্রাম বাংলায় চাকরির জন্যে ছেলেমেয়েরা কী করছে, এই রকম যখন একটা অবস্থা, স্বাভাবিক চাকরির জন্য তো ছোটাছুটি করবে। তা চাকরির অবস্থাটা আস্তে আস্তে তো কমে যাচ্ছে। আমার স্কুলেই 7টি পোস্ট ফাঁকা, পিওন নাই, ক্লার্ক নাই, অনেক স্কুলে আছে টিচার নেই, এইরকম একটা হাল। তা সেই সিস্টেমটাও ভেঙে পড়ছে। প্রাথমিক থেকে মাধ্যমিক অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে টিচার নেই, তাহলে প্রাথমিক শিক্ষার অবস্থাটাও খুব দুর্বল হয়ে পড়ছে, আর চাকরিটাও আস্তে আস্তে এভাবে সীমিত হয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই ছেলেমেয়েরা একটা উচ্চশিক্ষা বা যে শিক্ষায় বলুন, শিক্ষার মধ্য দিয়ে আগামী দিনে একটা জায়গায় প্রতিষ্ঠিত হবে, এরকম তো আশা সবাই করে, কিন্তু সেই ক্ষেত্রটা তো কমে যাচ্ছে। তার ফলে একটা হতাশায় ভুগছে ছেলেমেয়েরা। তো এই হতাশা থেকে কাটিয়ে ওঠার জন্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি লেভেলের এই যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনটা যতদিন না হবে ততদিন কিন্তু ছেলে মেয়ের মধ্যে সে আশা জাগবে। একদমই। সমিতবাবু, আপনি এক্ষেত্রে কি বলবেন? মানে শুধুমাত্র কি আমরা পরিকাঠামোগত ত্রুটি দেখব বা ফাঁক ফোকর খুঁজবো, নাকি কিভাবে আমরা সেটাকে ওভারকাম করে যাব, কিভাবে আমরা শিক্ষার্থীদের মনোবল বাড়াবো, আমরা সমাজে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে শিক্ষার্থীরা আসবে তাদেরকে ভরসা দিতে পারবো, মানে সেই পরিবেশটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি একটু বলতে চাই যে কোনো সময় সবারই একটা পরিকাঠামো থেকে আরম্ভ কিছু লিমিটেশন থাকে। একেবারেই। আমরা যে পরিবারে বড় হয়েছি, আমাদের কি ডিমান্ড হয় না যে আমাদের পরিবারগুলো বিড়লাদের মতো হবে বা টাটার মতো হবে? কিন্তু আমরা যারা এখানে বসে আছি সেইখান থেকে কি ভালো সমৃদ্ধ ক্যারিয়ারিস্টিক ছেলেমেয়ে বেরোচ্ছে না? এই যে আমি আজকে শুনলাম আর কি, যে পশ্চিমবঙ্গের শিক্ষা খুব খারাপ অবস্থা, এই আলোচনায় শুনলাম। আচ্ছা বলুন তো দেখি, ভারতবর্ষের অন্যতম রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা, যেখানে বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে একটি ছেলে মেয়ে যদি পড়তে চায়, সে টাকার অভাবে পড়তে পারছে না, সেটা কিন্তু একটি এক্সাম্পলও নেই কিন্তু। নাম্বার 2, অনেক স্কুলে পোস্ট আছে, টিচার নেই, রাইট? তার জন্য ছেলেমেয়েদের পড়ানো যাচ্ছে না। আবার অনেক স্কুল আছে যেখানে টিচারের সংখ্যা বেশি, স্টুডেন্টের সংখ্যা কম। তার কি উত্তর হবে? যেখানে আমাদের বোঝা দরকার যে কিছুদিন আগে পর্যন্ত যে কমিটেড টিচার ছিল স্কুলগুলোতে, আজকে সেই অফকোর্স টিচাররা যারা এখানে বসে আছেন তারা কমিটেড, একটা বড় সংখ্যক টিচার রয়েছেন তারা কমিটেড না, তারা স্কুলে পড়ান না, তারা প্রাইভেট টিউশন পড়ান। একদম। তাহলে এই যে পদ্ধতিটা ধ্বংস করছে কে? এটা কোনো পার্টিকুলার গভর্নমেন্ট থেকে সিগন্যাল আসছে না, কিন্তু এটা হচ্ছে আমরা যারা দায়িত্ব নিয়ে শিক্ষার মধ্যে রয়েছি অথচ দায়িত্ব পালন করছি না, সেটা সবার আগে আলোচনা হওয়া দরকার। 1 নাম্বার 2 হচ্ছে, এখানে আমি বিতর্ক করতে আসিনি, কারণ এই যে বলা হচ্ছে যে সরকারি স্তরে সবাই ব্যর্থ হচ্ছে বলে প্রাইভেটরা এগোচ্ছে, রাইট? আমি জানি না, আমরা দেখি যে সারা পৃথিবীতে যত রিসার্চগুলো হয় তার একটা বিরাট অংশ কিন্তু ইউনিভার্সিটি,
এবং ইউনিভার্সিটি, যেটা উনি বললেন, সঠিক বলেছেন, যে কখনো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি হয় না, কিন্তু one university funded by the government and another university funded by the private. That is the reasons কিন্তু। তাই সরকারি ইনস্টিটিউট ভালো না প্রাইভেট ইনস্টিটিউট ভালো, এটা যদি আমরা বিতর্কে থাকি তাহলে হয়তো পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে আমরা কোনোদিনই যেতে পারবো না। আবার যেটা হলো যে উন্নয়নশীল আমরা থার্ড ওয়ার্ল্ডের সিটিজেন, কিন্তু এটা তো ঠিক যে গত বছর যখন সারা পৃথিবীর ইকোনমি মার্কেটের একটা ভলিউম নিয়ে আলোচনা হলো, আমরা দেখলাম ব্রিটিশদের থেকে এগিয়ে আমরা তার আগের কিছু পোস্টায় গেলাম। যে ভারতবর্ষের স্থান ইকোনমি দিক থেকে প্রায় 11-12 ছিলাম, এখন আমরা কি হচ্ছে 4th-এ এসছি, এবং সারা পৃথিবী এক্সপেক্ট করছে যে হয়তো আমরা 2nd বা 3rd-এ 10 থেকে 15 বছরের মধ্যে যাব। তাই আমি বলবো সম্ভাবনা আমাদের মধ্যে রয়েছে, কিন্তু 150 কোটি ভারতীয় যদি আমরা নিজেদেরকে প্রোডাক্টিভ না করতে পারি, নিজেদের সম্পদ যদি নিজেরা ডেভেলপ করতে না পারি, তাহলে কিন্তু অনেক বিতর্কর জন্ম হবে। একদমই তাই বিতর্কের ঊর্ধ্বে উঠে যে পজিটিভ ব্যাপার আছে তা নিয়ে আমরা এগিয়ে চলি, কারণ আমরা অন্ধকার থেকে আলোর পথে যেতে চাই। তাই জন্যই আজকে আমাদের এই আলোচনা বিতর্ক সভা নয়, একেবারে আলোচনার টপিক, সেই প্রসঙ্গ ধরে পার্থবাবু আপনাকে জিজ্ঞাসা করব। এই যে আমাদের তো আলোচনায় হচ্ছে যে বাংলায় পড়ে বাংলার চাকরির ভবিষ্যৎ, তাহলে পেশাদারি শিক্ষার ক্ষেত্রে মানে কোন কোন কোর্সের দিকে মূলত নজর দিলে মনে হবে যে পড়লামও, পড়াশোনাও হলো এবং আমি চাকরিও সিকিউর করতে পারলাম? মানে কোন কোন কোর্সগুলো এখন বেশি হাই ডিমান্ডিং শিক্ষার্থীদের জন্য যদি বলেন? এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং শিক্ষা তো নিশ্চয়ই একটু মাইকটা মুখের কাছে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা তো নিশ্চয়ই প্রথম নেবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং শিক্ষা ছাড়াও আপনার জার্নালিজম বা ট্যুরিজম রিলেটেড, ল, এইসবগুলোতে কিন্তু পড়াশোনা করে, বা কমার্স, অ্যাকাউন্টিংস, এইগুলোতে কিন্তু পড়াশোনা করে কিন্তু এখন বাংলার মধ্যে চাকরি করতে চাইলে চাকরি করতে পারবেন। একদম। শোভন বাবু। হ্যাঁ। স্যার একদম ঠিক কথা বলেছেন। আমি দুটো স্ট্যাটিস্টিক্স এখানে একটু দেখাতে চাই। 2023 আর 2024-এ আমাদের বিদেশি যে বিনিয়োগ পশ্চিমবঙ্গে কত হয়েছে কোন সেক্টরে, আইটি আর ITES নিয়ার অ্যাবাউট $5 বিলিয়ন, বিভিন্ন এক্সটার্নাল বা বাইরের যে সমস্ত অর্গানাইজেশন বা আমাদের রাজ্যের বাইরে থেকে যে সমস্ত কোম্পানি আছে তারা এখানে ইনভেস্ট করতে চায়। তাহলে একদম সঠিক স্যার, যে যদি কোনো স্টুডেন্ট, অবশ্যই প্রত্যেক বছরই তো তারা করতে চাইছে, যদি না তারা কিছু করতো অবশ্যই তারা কিন্তু আমরা তাদেরকে ডাকতাম না। অতএব 5 বিলিয়নের মধ্যে যদি 1 বিলিয়নও হয় তাহলেও তো 4 বছর পরে আমাদের ছেলেমেয়েরা কিছু না কিছু আপার হ্যান্ড পাবে। তাহলে দ্যাট ইজ মাই ওয়ার্ড। আমরা তো একদম খুব পুরানো দিনের কোনো ছাত্র নয়। আই হ্যাভ অলসো কমপ্লিটেড মাই BE ME অ্যান্ড ডক্টরেট ইন নিয়ার ফিউচার, কিন্তু আমরা যখন পেরেছি ওয়েস্ট বেঙ্গলে কিছু একটা কাজ করতে, আমার বিশ্বাস যে আমার ভাই বোনেরাও এখানে কিন্তু উপযুক্ত হয়ে চাকরি বাকরি পেতে পারবে। এবং সেই যে রাস্তাগুলো, যে কোর্সগুলো তাদের করা উচিত, সেইগুলোর মধ্যে কিন্তু ডাটা সায়েন্স একটা বিশেষভাবে খুবই দরকারি, যেটা আগামী দিনে খুবই জরুরি হয়ে পড়ছে। যে ট্রিলিয়নস অফ ডেটা, তাহলে হাউ ইট ক্যান বি ম্যানেজ। সাইবার সিকিউরিটি, আমরা প্রত্যেক দিনই আমরা দেখি যে প্রত্যেক সেকেন্ডে কেউ না কেউ সাইবার সিকিউরিটির কোনো না কোনো একটা ফ্রডের সম্মুখীন হচ্ছে। সেটা কোনো লিঙ্কে ক্লিক করা হোক, আপনার OTP নিয়ে নেওয়া হোক, বা ATM-এ ফ্রড হোক। তাহলে এই বিষয়ের ওপরে কিন্তু একটা বিশাল অপরচুনিটি আসছে, যেখানে কিন্তু আমাদের ভাই বোনেদের একটা চাকরির জায়গা তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটি ব্যাংক, প্রত্যেকটি কর্পোরেট কিন্তু আলাদা করে একটা প্লেসমেন্ট ক্রিয়েট করছে শুধু সাইবার সিকিউরিটির ওপরে, হাউ টু প্রোটেক্ট দেয়ার ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটেক্ট দ্য হিউম্যান বিংস। একদম। এর সাথে সাথে আরও কতগুলো জায়গা আছে, যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। অ্যাবসোলুটলি, যে আফটার কোভিড আমরা কিন্তু আর কোনো ইভেন্ট নিজেরা ম্যানেজ করতে যাই না। আমরা সবসময় যাই যে উই মে পে দ্য মানি, সামবডি উইল ডু দিস ফর মাই বিহাফ। তাহলে এই বিষয়ের ওপরেও কিন্তু কিছু কোর্স আমাদের গ্রুপের যে কলেজ আছে সেখানে আমরা পড়াশুনো
চালু করেছি এবং সেখান মানে থেকে কিন্তু চাকরিমুখী এরকম একাধিক Absolutely. কোর্স রয়েছে। এআই রোবোটিক্স, হ্যাঁ। তাহলে এগুলো যদি নিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু যেটা তাদেরকে আগামী প্রজন্মের জন্য অত্যন্ত পশ্চিমবঙ্গে যাওয়া মানে বাইরে যাওয়ার দরকার নেই, এখানেই কিন্তু সেগুলো একদমই। তৈরি হবে। সঞ্জয় বাবু, আপনার কাছে যাব। আমরা তো প্রথম রাউন্ডে যখন কথা বলছিলাম পরিকাঠামো নিয়ে, আপনি বলছিলেন শুধুমাত্র পরিকাঠামোর দিকে কি নজর দেওয়াটা দরকার নাকি পেশাদার অনুশীলনের দিকেও নজর দেওয়াটা দরকার? অবশ্যই ম্যাডাম। এই প্রসঙ্গে বলি, আজকে আলোচনায় শুনছিলাম, যারা আছেন দেখবেন, বলছিলেন যে পশ্চিমবাংলায় এত বিএড কলেজ হয়েছে। আজকে বলুন তো বিএড কলেজের হাল কি? আমি 1989 সালে বাণীপুর পিজিবিটি থেকে বিএড ট্রেনিং করেছিলাম। ওই কলেজের সময় হাল এখানে যাই হোক না কেন, কিন্তু ভর্তি তো হচ্ছে, কোর্স তো হচ্ছে। কিন্তু সকাল ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা অনুশীলনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রী বা আমরা শিখেছি, বিভিন্ন ওয়ার্ক করেছি, মাঠে ওয়ার্ক এডুকেশন, মাঠে খেলেছি, টিচারদের ক্লাস করেছি এবং আনুষঙ্গিক। এখন আপনি দেখবেন বিএড কলেজগুলো টাকায় পরিণত হয়েছে, টাকা ছাড়া কোনো। আমার স্কুলেই আমি আজ থেকে 8 থেকে 10 বছর আগে তাদের বিএড কলেজের ছেলেরা এসে আমাদের সঙ্গে দেখা, মিড ডে মিল দেখা, প্রায় প্রেয়ারে অংশগ্রহণ করা, ক্লাস করা, এই সিস্টেমটাই উঠে গেছে। টাকা দেবে, সার্টিফিকেট দেবে। তাহলে এই যে অবস্থাটা যদি চলে আসে, ছেলেমেয়েরা কেন করবে বা করে কি করবে, কি শিখছে বলুন তো? একটা প্রেয়ার কি করে করতে হয় তা জানে না। মিড ডে মিল সেকশনটা তাহলে কেমন ভাবে শিক্ষকরা শেখাচ্ছেন না বলছেন? শিক্ষকরা শেখাচ্ছেন না বলছেন? সিস্টেমটাই অন্যরকম। তা দেখবে কি? তাহলে কি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক? অবশ্যই। আমার 23 বছর প্রধান শিক্ষকের এই জীবন, আমি দেখছি যে শিক্ষক এই এডুকেশন দেখার কেউ নেই। তাহলে কি করে চলছে? ওই যে আমি হাই স্কুলের কথা বলছি, ওই যে হেডমাস্টার যেমন, স্কুল তেমন। অজয়বাবু, এই জায়গায় আপনার কাছে আসবো যে আমরা গেল রব না করে যদি আমরা একটু আশানুরূপ বার্তা দিই আর কি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে শুধুমাত্র আমরা ত্রুটি ফাঁক ফোকর না দেখে যদি নিজেদের মানসিকতা একটু বদলে আমরা বোঝাই বা আমরা পথ দেখাই, কারণ একজন ভালো শিক্ষক মানে একজন ভালো ছাত্র, অবশ্যই একজন ভালো ছাত্র হতে হবে এবং ভালো ছাত্র হয়ে শিক্ষার্থীদের বুঝতে হবে, তাদের বোঝাতে হবে, সেটাই তো দরকার। আমি সমিত বাবুর কথা সূত্র ধরে বলি যে উনি বলেছেন যে শিক্ষকরা মানে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, দিয়ে বলেছেন বাকিরা খুব ফাঁকিবাজি গোছের বাড়িতে প্রাইভেট টিউশন করে। প্রাইভেট টিউশন কিন্তু 60-এর দশকেও হতো, 50-এর দশকেও হতো, 70-এও হতো, 90-এও হতো, আজও হচ্ছে। প্রাইভেট টিউশনের প্রয়োজন হয় কেন? তার কারণ আমাদের সিলেবাসটা যেভাবে ডিজাইনড হয়ে রয়েছে এবং যে রিসোর্স দিয়ে আমরা ছেলে মেয়েদের পড়াই, একটা ক্লাসে 20 জন ছাত্র থাকলে একজন শিক্ষক ক্লাস 11-এ ফিজিক্সের ওহমস লটা যেভাবে পড়াতে পারবে, সেখানে যদি 60 জন 70 জন ছাত্র রাখা হয় তাহলে সেটা শেষ হয় না, তার অনুশীলন হয় না, সে প্রাইভেট টিউশনে যায়। প্রাইভেট টিউশনের বাজার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হতে হলে প্রাইভেট টিউশনের বাজার আছে। আমরা ব্যবস্থা পরিবর্তন করতে পারিনি। সাইকোলজিস্টের কথা হচ্ছে, স্কুলে সাইকোলজিস্ট রাখার কথা হচ্ছে, স্কুলে শিক্ষক নেই। বাস্তবতায় আসুন। আমরা একেবারে চাকরির ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আপনাকে যে প্রশ্নটা নিয়ে করেছেন না, অবশ্যই দেখুন, আপনি উত্তর দেবেন। আমি এখানে তর্ক করব না। হ্যাঁ, আমি শুধু বলবো যে এই যে আমরা আলোচনা করছি যে আমাদের স্কুলগুলোতে যে পড়াশোনাটা হয় সেই টিচার একসাথে 70 জনকে পড়াতে পারে না। কিন্তু আপনি জেলায় খবর নিন, যে টিচার বায়োলজি ভালো পড়ায় জয়েন্ট এন্ট্রান্সের জন্য, সে এক ঘরে বসে আরেক ঘরে মাইক লাগিয়ে গিয়েছে একসাথে 120 জনের ক্লাস নেয়। সে কিন্তু আবার স্কুলেরই টিচার। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নৈতিকতার দরকার। আমাদের যেটা দরকার, আপনি ঠিকই বলেছেন যে বিএড কলেজে নাম লেখানোর পর 30,000 টাকা দিয়ে শুধু সার্টিফিকেট পাওয়া যায়। আমি আমার ব্যক্তিগত জীবন বলি, আমি আমার ফিজিক্স অনার্স, দেন কম্পিউটার সায়েন্স। আই ওয়াজ দ্য সিস্টেম অ্যানালাইসিস্ট অফ লিপটন কোম্পানি। আমি যখন রাইস আরম্ভ করি, আমি আমার পড়ার ঘরে 40 জন স্টুডেন্ট নিয়ে আরম্ভ করি। এই হিস্ট্রিটা অনেকেই জানে। এবং আমার বাবা ছিলেন এলআইসির চাকরি করতেন, আমার কোনো সম্পদ ছিল না। কিন্তু সেই জায়গার থেকে রাইস এডুকেশন, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড আজকেও অ্যাডামাস ইউনিভার্সিটি 7,000 স্টুডেন্ট পড়ে। আমাকে অন্তত 5 দিনের মধ্যে 3 দিন পাবেন রাত্রি 10টার সময় আমি হস্টেলে ছেলেমেয়েদের সাথে ক্লাস নিই। তাহলে সিস্টেমে যে গুণ ধরেছে সেই গুণটা হচ্ছে আমাদের নৈতিকতার অভাব ঘটেছে।
এই নৈতিকতা ঠিক করতে হবে। এটা কিন্তু কোনো একটা গভর্নমেন্ট সিস্টেম বা কোনো একটা গভর্নমেন্ট এসে চেঞ্জ করতে পারবে না। উনি ঠিক বলেছেন যে আমাদের দেশে, আমাদের রাজ্যে শুধুমাত্র ওই সিভিল ভলেন্টিয়ার্সদের কি হচ্ছে চাকরি রয়েছে। এটা সার্বিকভাবে ঠিক নয় কিন্তু। তাহলে কি একাধিক যে কোর্সগুলো রয়েছে পেশাদারি কোর্সগুলি, সেই সিটগুলো কি খালি যাচ্ছে? না, নিশ্চয়ই না, চেঞ্জ করতে হবে। যেটা আমরা বারবার বলছি যে আমাদের কাছে চ্যালেঞ্জ কি জানেন, আমি স্যাররা যখন পড়েছি যে সাবজেক্ট নিয়ে, সেই সাবজেক্টের নলেজ দিয়ে 40 বছর আমরা কাজ করতে পেরেছি প্রফেসর হিসাবে, অন্য কিছু। এখন এভরি 10 ইয়ার্স যে নলেজ থাকলে পরেও তার যে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট, টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, ওটা 10 বছর পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে। আগামী দিনে কী নিয়ে পড়লে পরে ছাত্রছাত্রীরা ভালো চাকরি পাবে আমরা কেউ বলতে পারছি না। কারণ আজ থেকে 10 বছর আগে এআই, আজ থেকে 10 বছর আগে আমাদের রোবোটিক্স, আজ থেকে 10 বছর আগে ক্লাউড টেকনোলজি, এগুলো আমরা কেউ জানতাম না। তাই 10 বছর পরে কি ঘটবে তার থেকে দরকার হচ্ছে ছেলেমেয়েরা এমন এডুকেশন নিয়ে স্কিল তৈরি করুক, ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে তারা খাপ খাওয়াতে পারবে। একদমই। তাই আমি বলবো, ইয়েস, জিওগ্রাফি নিয়ে পড়লে এখন স্কুল সার্ভিস কমিশনে বা কলেজ সার্ভিস কমিশনে চাকরি পাওয়া যায় না, কিন্তু জিও ইনফরমেটিক্স পড়লে পরে আমি এটা বলতে পারি যে এই মুহূর্তে কি হচ্ছে, ভারতবর্ষের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে জিও ইনফরমেটিক্সে। ওই যে ট্র্যাকিং, জিপিএস, রাইট, ওখানে চাকরি করবেন। সিজিআই সিস্টেম। হ্যাঁ, কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট জয়েন করেছে একটা আমেরিকান কোম্পানিতে ফিজিক্স অনার্স পড়ে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে। কোন কোম্পানিতে? আমরা যেমন এখন গ্রীষ্মের ছুটিতে বলি যে আমরা দার্জিলিং ঘুরতে যাব, বা শীতের ইয়েতে বলি আমরা পুরী ঘুরতে যাব, আজ থেকে 15 বছর পরে আরম্ভ হবে, বলবে গ্রীষ্মের ছুটি আসছে আমরা চাঁদে ঘুরতে যাব। আমেরিকায় আরম্ভ হয়েছে স্পেস ট্রাভেল। সেই স্পেসের যানগুলোর কি ডিজাইন হবে সেই কোম্পানিতে জয়েন করেছে ওই ছাত্রটি। তাহলে এই যে পরিবর্তিত যে পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদের জানতে হবে, ফরেনসিক সায়েন্স নিয়ে পড়তে হবে, বায়োটেকনোলজি। এই যে আমরা বলছি কৃষকদের আয় 3 গুণ করতে হবে, কিভাবে করতে হবে? একই জমিতে 3 গুণ ফসল তৈরি করতে হবে। কি কি পড়তে হবে যার জন্য চাকরি পাওয়া যাবে, জানাবে তো শিক্ষকরা। হ্যাঁ, ইসরায়েল হচ্ছে তার একটা এক্সাম্পল। সো এই পরিবর্তিত পরিস্থিতিতে কোন কোন কোর্স পড়লে পরে ভালো রেজাল্ট হবে সেইগুলোকে ছেলেমেয়েদের জানতে হবে। সত্যি তাই, স্কুল কলেজ সার্ভিস কমিশন বন্ধ হলে পরে চাকরি পায় না, এখান থেকে আমাদের সরে আসতে হবে। ধন্যবাদ। এই চিন্তা ভাবনা থেকে আমাদের সরে আসতে হবে, এবং পুঁথিগত শিক্ষার পাশাপাশি পেশাদারি শিক্ষাও যদি আমরা সমানভাবে যদি আমরা নজর রাখি এবং শিক্ষকরা যদি আমাদের জানান, তাহলে বোধহয় চাকরির ভবিষ্যৎ অনিশ্চয়তা আমরা বলতে পারি না। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল, কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. Camellia Group of Institutions, powered by Reliance Industries Limited.